নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। খুব এই মুহূর্তে ছোটবেলায় বাবা-মায়ের কথা মনে পড়ছে। সবার ক্ষেত্রে এটা একেবারে ইউনিভার্সাল। কি? কারণ বাবা-মা বলতেন যে, "ভালো করে পড়াশুনো করো, তাহলে ডাক্তার অথবা উকিল হতে হবে। অর্থাৎ আইনজীবী হতে হবে।" কখনোই কোনো বাবা-মা কোনো সময় কোনো প্রেডিকশন থেকেই বলেননি বা বলতেন না যে, "খুব ভালো চিকিৎসক হও অথবা খুব ভালো আইনজীবী হও, পরবর্তীকালে তুমি পলিটিশিয়ান হবে, রাজ্যের বিধায়ক হবে বা মন্ত্রী হবে।" বাবা-মার ইমাজিনেশনে এটা আসেনি। কিন্তু আমি কেন এই কথাটা বলছি? কারণ এবারকার ২০২৬-এ বিজেপির যে জয়, তাদের একাধিক বিধায়ক বলছি, তারা হচ্ছে হয় চিকিৎসক, নয় তারা আইনজীবী। আইনজীবীর সংখ্যা তো অনেক। তো আজ এখন আমার সঙ্গে যিনি বসে রয়েছেন, তিনিও একজন আইনজীবী, মানে বাই প্রফেশন। পাশাপাশি তিনি করণদিঘি থেকে ১৯,০০০-এর ওপর ভোটে জিতলেন এবং বিধায়ক হলেন। শুধু বিধায়ক নয়, তিনি মন্ত্রিত্ব পেলেন। গুরুত্বপূর্ণ পরিবর্তনের যে সরকার, তাতে মন্ত্রিসভার সদস্য হলেন। আমার সঙ্গে রয়েছেন করণদিঘির বিধায়ক এবং সঙ্গে মন্ত্রিত্ব পেয়েছেন যিনি, মন্ত্রিসভার সদস্য বিরাজ বিশ্বাস। একটা জায়গায় বিরাজ একটু জানতে চাইব, এই যে আইনজীবী বা চিকিৎসক, এবার যে দেখছি যারা মন্ত্রী হচ্ছেন বা মন্ত্রিমণ্ডলীর যারা সদস্য হচ্ছেন, মোরললেস তারা এডুকেটেড পিপল। এই জায়গাটা কি গুরুত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, এর পেছনে অনেক পারসেপশন, অনেক প্যারামিটার রয়েছে। আইন নিয়ে আমরা যা দেখেছি বাই দ্য ওয়ে গত সরকারের সময়, মানে কখনো কখনো আমাদের মনে হতো, বিলিভ মি, যে আইনের শাসন বলে আর কিছু বাকি নেই। এই জন্যই কি আইনজীবীদের পলিটিশিয়ান করা এবং তার থেকে জিতিয়ে মন্ত্রিসভায় নিয়ে আসা? না, যেই সকল লোকেদের আপনি তো বললেন প্যারামিটার্স গুলো রয়েছে, বিভিন্ন তারা সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল এবং সংগঠনের বিভিন্ন কাজ এবং সমাজসেবার সাথে জড়িত ছিল। আচ্ছা। আইনজীবী তো রয়েছে, বাঘা রয়েছে। তাও কেন এই আইনজীবীদের? কারণ এরা সমাজের নিয়ে চিন্তা করতো, বিশেষ করে যে এই আইনজীবীরা আমাদের বর্তমানে সিনিয়র দাদারা রয়েছেন এখন বর্তমানে বিধানসভায় ল মেকার্স হিসাবে, ল প্র্যাকটিশনার তো ছিল, ল মেকার্স হিসাবে তারা সমাজের সাথে জড়িত ছিলেন, দীর্ঘদিন আইনজীবী সহ লড়াই করেছেন এবং সমাজের বিভিন্ন ইস্যুস নিয়ে লড়াই করেছেন। সেখান থেকে চিহ্নিত করে সেই সব ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে বিধানসভায়। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, উত্তরবঙ্গ বারবার করে বঞ্চনার কথা বলে এবং উত্তরবঙ্গে কান পাতলে প্রচুর বঞ্চনার কথা উত্তরবঙ্গের আম জনতা বলে। তুমি এমন একটা জায়গা থেকে এসছো, উত্তর দিনাজপুরের করণদিঘি, মানে একদম প্রান্তিক অঞ্চল বলা যেতে পারে। ঠিক জায়গাটার ক্ষেত্রে আমার মূলত প্রশ্ন থাকবে যে সেখানে কি কি ডেভেলপমেন্ট করা দরকার, মূলত একজন বিধায়কের নজরে তথা মন্ত্রীর নজরে কোন কোন জায়গাটা করণদিঘির বেশি গুরুত্ব পায়? মন্ত্রী মানে যদিও বা সারা রাজ্যের মন্ত্রী, কিন্তু তবুও তার নিজের বিধানসভা নিয়ে আমি একটু জিজ্ঞেস করি। দেখুন, প্রথমেই যখন আমি ইলেকশনে যখন নেমেছিলাম, আমার 4টে এজেন্ডা ছিল বা 4টে জিনিস নিয়ে আমি বেশি ফোকাসড ছিলাম। কোন চারটে? যে বিষয়গুলোর মধ্যে সবথেকে ছিল হেলথ ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা। আজ স্বাস্থ্যকেন্দ্রগুলো বলতে গেলে সব রেফার হতো খালি। ছোট, ছোট যেগুলো মানে হাসপাতালেই ঠিক হয়ে যায়, যেই অসুস্থ বা রোগগুলো, সেগুলো পর্যন্ত রেফার হতো বিভিন্ন জায়গায়। তো মানুষ মেডিকেল পরিষেবা সবথেকে বেশি চূর্ণ-বিচূর্ণ আমাদের এরিয়াতে। তার সাথে, সাথে এডুকেশন। প্রাইমারি এডুকেশনের কথা যদি আমার সৌভাগ্য হয়েছিল বিভিন্ন বিধানসভায় বিভিন্ন প্রান্তিক কেন্দ্রগুলো ঘোরার। যেখানে আমি দেখেছি যে স্কুলগুলোকে মানে খিচুড়িখানা বানিয়ে রেখেছিল। খিচুড়ি খাও আর ডিম খাও আর বাড়ি চলে যাও। মানে এটা হচ্ছে প্রাইমারি অবৈতনিক শিক্ষার কথা বলছেন? এক্স্যাক্টলি। আচ্ছা। আর তার সাথে ল অ্যান্ড অর্ডার। আচ্ছা। হাসবেন আপনি শুনলে যে একটা সাধারণ মানুষ যখন সে পুলিশের কাছে যায়, সে একটা অবশ্যই সে চেষ্টা করে যে ভাই পুলিশ আমার সাথে একটু ভালো ব্যবহার করবে বা আমার যেটা বিষয়, যে প্রবলেমটা নিয়ে আমি পুলিশের কাছে যাব, সেই প্রবলেমটাকে অ্যাটলিস্ট শুনে সেটা সুরাহা করার ব্যবস্থা করবে। কিন্তু যেটা দেখেছি বিশেষ করে পুলিশি ব্যবস্থার ওপরে, সেই পুলিশি ব্যবস্থা সেখানে একটা মানুষ সেখানে হসপিটালিটি পায় না, উল্টা তার সাথে হস্টাইল বিহেভিয়ার করায় পুলিশ। বা তার টাকা থাকবে, কেস ধামাচাপা হবে, টাকা দিলেই কেস চলবে, টাকা না দিলে কেস চলে না। মানে এটা রীতিমতো চলতো? রীতিমতো ওপেন ছিল এটা, ওপেন মানে এটা নেকেড, মানে এটা মানে মানে সবাই naked দেখতো truth আর যে, কি। একদম একদম। আর তার সাথে সাথে যে তোলাবাজি, মানে পুলিশ যে ইনস্টিটিউশন ছিল, যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা ইনস্টিটিউশন, সেটা পুরোটাই পলিটিক্যাল কাজে ব্যবহার করা হচ্ছিল। বিরোধীরা কোনো আওয়াজ করলেই তাকে দামাচাপার জন্য বা তাকে অ্যারেস্ট করার জন্য পুলিশই ব্যবহার করা হতো। তোলা এটা নর্মাল ছিল। আর তার শেষে ফোর্থ যেটা আমি বললাম, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচারটা খুবইভাবে দরকার ছিল। রাস্তাঘাট, আমার বিধানসভায় আমি এমন জায়গায় গিয়েছি স্বাধীনতার পরে, সেখানে রাস্তা হয়নি। তাই নাকি? আই ওয়াজ অলসো শকড মাইসেলফ। ট্র্যাক্টর নিয়ে যেতে হয়েছে কোনো এরিয়াতে। আর এইসব এরিয়াগুলো এতটাই মানে ভৌগোলিক অবস্থা এতটাই ইম্পর্টেন্স ভারতের জন্য। বাংলাদেশের বর্ডার, আমার যে বিধানসভা থেকে আসি, সেখানে কতটা আছে মোটামুটি বর্ডার ওখানে? নিয়ার অ্যাবাউট
16-17 কিলোমিটার্স বাংলাদেশ টাচ করে, 18 to 19 কিলোমিটার্স হবে আমার টু মাই 18 to 90 মানে 19 kilometers। অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, একটা কথা বিরাজ একটু জানতে চাই, এই যে ডেমোগ্রাফির পরিবর্তনের কথা বলা হয় না, ইজ ইট ট্রু? এক্স্যাক্টলি, ইটস ট্রু। কিরকম ভাবে ট্রু? মানে আমি বিশেষত তোমার বিধানসভাতে বলি, মানে অনুপ্রবেশ বাই লোক মানে চেঞ্জ হচ্ছে, ওখানে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমি ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে বললেই তো আজকে আপনি দেখুন একটা সোসাইটি একদিনে মানে প্রবলেমগুলো একদিনে আপনি বুঝতে পারবেন না, সেটা ইট টেক্স আ লট অফ টাইম যখন প্রবলেমগুলো সামনে আসে। আপনাকে ছোট কয়েকটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি সেই জিনিসগুলো। দুর্গাপুজোয় তো আমি দুর্গাপুজো আমার 32, তো আমি দুর্গাপুজো অনেক দেখেছি, কিন্তু রিসেন্ট আফটার 10 to 15 ইয়ার্সের মধ্যে যে এই দুর্গাপুজোগুলো আমরা করতে কোর্টের কেন পারমিশন লাগছিল, কোন এক বিশেষ সম্প্রদায়কে কেন আমরা তোষণ করছিলাম, যার জন্য এই রিটালিয়েশনগুলো। রামনবমীতে আমি দেখেছি তো এত শান্তিপ্রিয় মিছিল দেখতে, কিন্তু হঠাৎ করে রামনবমী কি হলো যে এমন রামনবমী মিছিলের মধ্যে পাথর বৃষ্টি করা। হিন্দুরা যে কোনো পূজা অর্চনা করতে গেলেই কেনই আমরা পারমিশন লাগবে? সরস্বতী পূজা যেটা চলে আসছিল, আমি আমার বাবা কাকুরা যখন স্কুলে পড়তেন তখন দেখতাম সরস্বতী পূজা চলতো, তখন আমার বাবা কাকুরা বলে যে কোনো অসুবিধা হতো না কোনোদিনও। কিন্তু হঠাৎ করে কি হলো যে হঠাৎ করে সরস্বতী পূজা করতে গেলে মানুষ ইনটলারেন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই তো একটা রিফ্লেকশন, এটা হচ্ছে একটা লিটমাস টেস্ট, এই লিটমাস টেস্টে ফেল হয়েছে এই সরকার। এই ডেমোগ্রাফি চেঞ্জগুলোর জন্যই হঠাৎ করে ওই রাজ্য মানে একটা দেশের থেকে হঠাৎ করে কি এমন এলিমেন্ট আসলো এই দেশে, যে এলিমেন্টগুলো এখন হঠাৎ করে এই জিনিসগুলোকে হঠাৎ করে রামকে বলছে তারা বহিরাগত, হঠাৎ করে ঠাকুর ভগবান শ্রী দুর্গাকে বলছে সে বহিরাগত। কেন হচ্ছে এগুলোর একটা মাত্র কারণ হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তন। হঠাৎ করে একটা বিশেষ সম্প্রদায়ের লোক মানে বিশেষ এক দেশের থেকে এসে হঠাৎ করে ভারতবর্ষে কি এমন দেখতে পেলো দুর্গাপূজার মধ্যে সাম্প্রদায়িক কথা। এগুলোই হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তনের প্রবলেম। আচ্ছা, আমি একটা কথা একটু জিজ্ঞেস করি বিরাজ, এই যে যাদেরকে এই যে পয়েন্ট আউট করা হচ্ছে বিশেষ সম্প্রদায়ের লোক, এদের প্রতি কি সরকার এবার এই রিটেলিয়েশনটা দেখাবে? তাহলে কি এবার মানে ঈদের ক্ষেত্রে বাধা, নামাজের ক্ষেত্রে বাধা, এগুলো দেওয়া হবে? না, কোনো সময় না। আচ্ছা, আমাদের গভর্নমেন্ট তো এসে দেখিয়ে দিল যে রাস্তা জাম করে কোনোদিনও কোনো কমিউনিটির ভালো হয় না। আমরা দেখিয়ে দিলাম, শান্তিপূর্ণ ঈদ দেখিয়ে দিলাম আমরা। আচ্ছা, উত্তরবঙ্গের একজন বিধায়ক বা রিপ্রেজেন্টেটিভ হিসাবে বা মন্ত্রিসভার সদস্য হিসাবে এইমসের কথা কিন্তু এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এইমসের জমি দেখাবে, এবং তোমার যে ক্রাইটেরিয়াগুলো বলছিলে তার মধ্যে ফার্স্ট অ্যান্ড প্রায়ার ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে হেলথ রিলেটেড। স্বাস্থ্যকেন্দ্রে তুমি বলছো রেফার রোগের একটা সমস্যা রয়েছে। এইমস নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? দেখুন, যে এইমস বিশেষ করে যে এইমস, যখনই এইমসের কথা ওঠে তখন কিন্তু রায়গঞ্জবাসীর কথা ওঠে। রায়গঞ্জ একদম আমাদের মাননীয় সাংসদকে আপনি দেখবেন সবসময় এইমস নিয়ে। কারণটা কি? আমাদের বঞ্চিত হয়েছে। দেখুন, এইমস এর লড়াইটা আজকের লড়াই না। ঠিকই, এই মানে এইমস ওখানে হওয়ার কথা ছিল সেটাই এসে অবশ্যই রাজ্য সরকার সেটাকে নিয়ে চলে গেছে, ললিপপ ধরিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, আজ বিশেষ করে এইমস যখনই এই বিষয়টা প্রসঙ্গে আসে তখন কিন্তু সবার মাথায় একটা জিনিস ঘোরে, উত্তরবঙ্গের রায়গঞ্জ এইমস। একদম। আর আমি মনে করবো যে আমাদের যে ডেমোগ্রাফি এরিয়া বা জিওগ্রাফিক্যাল ভৌগোলিক যে অবস্থান তার জন্য একদম পারফেক্ট, এবং যে জমির যে প্রবলেমসগুলো সেটা আমাদের ওখানে নেই। সব থেকে ল্যান্ড হোল্ডিং আমাদের সব থেকে বেশি রয়েছে। বাহ, বেশ। এবং ট্রান্সপোর্টেশন দিক থেকে হোক বা যদি কানেক্টিভিটির দিক থেকে হোক, সব থেকে ভালো আমরা আছি। আগামী দিনে অবশ্যই আমি মনে করবো যে এইমসটা আমাদের দিনাজপুরেই হওয়ার সম্ভাবনা বেশি। মানে সেই ক্ষেত্রে লড়াইটাও জারি থাকবে আর কি, যাতে রায়গঞ্জে হয় এবং ওই পুরনো যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবের আবার যাতে পুনর্বহাল হয়। কল্যাণীতে যেরকম আছে ওখানেও হবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জায়গা হচ্ছে প্রাইমারি অবৈতনিক শিক্ষা। আমার এর মধ্যে অসাধারণ লেগেছে বিরাজ, ইউ কান্ট ইমাজিন, যে শুভেন্দু অধিকারী বলছেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলো তারা যেন সতর্ক থাকেন যে সাধারণ মানুষের থেকে যে বিপুল পরিমাণ তারা ফিজ নিচ্ছেন এবং প্রত্যেক বছর তারা অ্যাডমিশনের নাম করে যে একটা মোটা টাকা নিচ্ছেন, তার নিয়ন্ত্রণ। আবার খুব অদ্ভুতভাবে বিরাজ, যে সবেমাত্র মন্ত্রিসভার সদস্য হয়েছে, সে আবার বলছে প্রাইমারি শিক্ষার একদম মানে নাকাল অবস্থা তুমি যখন প্রচারে বেরিয়েছো তখন দেখেছো। এই ব্যালেন্সটা কিভাবে হবে? রায়গঞ্জে তো আমার মনে ইংলিশ মিডিয়ামের বাড়বাড়ন্ত আছে। দেখুন, বিশেষ করে আজ ইংলিশ মিডিয়ামের বাড়বাড়ন্তটা প্রবলেম না, প্রবলেমটা এখানে যে এডুকেশনটা কমার্শিয়ালাইজড হয়ে গেছে। আচ্ছা, যে সাধারণ মানুষের, বিশেষ করে যে গরিব প্রান্তের মানুষের, তাদের নাগালের বাইরে হয়ে গেছে। আচ্ছা, সেটাকেই মানে বলতে গেলে ব্যালেন্স করার জন্য বিশেষ করে আমাদের যে এডুকেশন, দেখুন আমাদের কিন্তু সরকারি যে যে স্কুল কলেজগুলো রয়েছে বা স্কুলসগুলো রয়েছে, বিশেষ করে প্রাইমারি স্তরে যেটা, সেটাকে যদি আমরা প্রপারলি ভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি, বিকজ এগুলো নিয়ে কোনোদিনও ভাবেইনি রাজ্য সরকার।
যদি সেই ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা প্রপারভাবে চ্যানেলাইজ করতে পারি এবং টিচারদের যদি প্রপারলিভাবে ট্রেন্ড করতে পারি, আমি মনে করি প্রাইমারি এডুকেশন আমরা ফার বেটার দেন ইংলিশ এডুকেশনে আমরা চলে যেতে পারি। ইংলিশ এডুকেশনগুলো প্রবলেমটা হচ্ছে কি, বিশেষ করে তৃণমূলের বিভিন্ন নেতাদের এই ইংলিশ মিডিয়াম বারবারন্তরের কারণ ছিল তারা বিভিন্ন ফান্ডসগুলো সেখানে ইনভেস্ট করে রেখেছিল, বিভিন্ন স্কুলস কলেজগুলোর মধ্যে তাদের ফান্ডস ইনভেস্ট করে, তাই জন্য কোনো মানে নেতাদের ফান্ড স্কুলে, মানে নেতার নামে স্কুল ছিল আর কি। নেতার নামে স্কুল ছিল, নেতাদের নামে না থাকুক কিন্তু টাকাগুলো সেই নেতার নামে খেটেছে। আচ্ছা, বিভিন্ন বিশেষ করে হাসপাতালগুলো তো সেম ছিল, প্রাইভেট হাসপাতালে তো বারবারন্ত থেকে তৃণমূলের নেতাদের বিভিন্ন ব্ল্যাক মানি সেখানে জড়িত ছিল সেখানে। তো তাই জন্য কোনোদিনও গভর্নমেন্ট কোনোদিনও নজরই রাখেনি সরকারি জিনিসগুলোতে। তো এখন আমাদের মেন টার্গেটটা যেটা বলেছি, দাদা যেটা বললো বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, যে এই বারবারন্ত কমানোর জন্য বিশেষ করে তাদের যে ফিস স্ট্রাকচারগুলোকে সেটা যদি আমরা যদি ন্যূনতম করতে পারি তো অবশ্যই সাধারণ মানুষের কাছেও আসবে এবং সাধারণ মানুষ গরিব থেকে গরিব বাচ্চা কাছে সেখানে পড়ার সুযোগও পাবে। আরেকটা অসাধারণ কথা বলেছেন শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সরকারের থেকে কোনোভাবে তার 1 টাকায় বা স্পেশাল বেনিফিশিয়ারি হয়েছে, তাদেরকেও 10 না 15% তিনি বলেছেন যে সাধারণ রোগীর জন্য জায়গা রাখতে হবে। সেটা তোমার ওই বিধানসভা বা উত্তরবঙ্গের ক্ষেত্রে কি অভাব দেখছো এবং সেটাকে পূরণ করার জন্য কি ব্যবস্থা থাকবে তোমাদের তরফ থেকে? দেখুন, পার্সোনালি আমি যেটা মনে করি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, এই হাসপাতালগুলো সব তো কর্পোরেট, এই তো সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে হবে, এটা তাদের তো নেওয়া দরকার, সেটা আমি মনে করি, আর বিশেষ করে উত্তরবঙ্গের জন্য। আর আরেকটা আমি মনে করি যে অ্যাজ আ আইনজীবী রুলস নয়, আমি চাই কিছু ডিটারেন্টও থাকা উচিত, যে এইসব হাসপাতালগুলোকে কড়া হাতে যদি আপনি আয়রন গ্লাভস দিন, বিকজ দেখুন রুলস তো আগেও ছিল, এখন রুলস যদি তৈরি করি রুলসের সাথে ডিটারেন্ট দেওয়া কিছু দরকার রয়েছে। আদারওয়াইজ এই হাসপাতালগুলো এগুলো বারবারন্ত আগেও ছিল, এখনো থাকবে, পরেও থাকতে পারে। তো এই জন্য আমি মনে করি কড়া হাতে দমন করাটা দরকার এইসব জিনিসগুলো। এতদিন যে বঞ্চনা, বিশেষ করে এই 3 দশকে, 3 দশকই বলবো, কারণ 3 দশক দেখেছি, 3 দশকেই যে কোনো পলিটিক্যাল পার্টি আমাদের ওখানকার মানুষকে 3টে জিনিস দিয়েছে, ধোঁয়া, ধুল আর ধোঁকা। আচ্ছা, এই 3টে জিনিস থেকে আমি চাই যে মানুষের যে এতদিনে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেগুলো আমি যেন মনেভাবে এক্সিকিউট করতে পারি। এবং যে আপনি বললেন যে খুবই কম বয়স, হতে পারে আমি রাজনীতিতে খুবই কম, কিন্তু ছাত্র সংগঠনে বিশেষ করে আমি যেই সংগঠন থেকে এসেছি, 32 বছর তুমি বলছো, কি এমন বয়স? না দেখুন, এজ ইজ জাস্ট আ নাম্বার, বাট এক্সপিরিয়েন্স, যে আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা অনেক বড় জিনিস হয়। তো গোটা ভারতবর্ষকে আমি এক্সপিরিয়েন্স করেছি আমার সংগঠনের মাধ্যমে। আচ্ছা, আর শেখার বিষয় আছে, অনেক কিছু শেখার আছে, সবকিছু তো মানুষ উপর থেকে শিখে আসে না, তো শিখবো, এটাকে আমি একটা সাবজেক্ট হিসাবে নিয়েছি এবং আমার 100% দেবো এটার মধ্যে, এই সাবজেক্টটাকে শেখার জন্য। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট শেষের দিকে এসে, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার। এমনিতেই জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে, মানে যে রাস্তাটা একদম শিলিগুড়ি হয়ে কলকাতা আসছে, কিন্তু আরও বেশ কিছু লোকাল রোডস আছে ইনফ্রাস্ট্রাকচারের যেখানে ডেভেলপমেন্ট মানে খুব দরকার, সেই জায়গাগুলো কি ভাবনার মধ্যে আছে, বা মানে কতটা সুবিধা হবে এটা করার ক্ষেত্রে, বা অসুবিধাই বা কতটা হতে পারে? দেখুন, কিছু কিছু বিকজ কিছু কিছু এরিয়াজ যেরকম আমাদের, বিকজ যে আমাদের করণদিঘি এরিয়াগুলো কিছু কিছু টাউনস আছে যেগুলো টোটালটাই বিজনেস টাউন। আচ্ছা, যার জন্য কি হয়েছে, কিছু প্ল্যানিং আগের থেকে না হওয়ার কারণে বিশেষ করে বড় বড় কিছু ইনস্টিটিউশন তৈরি হয়ে গেছে, ব্যবসা ইনস্টিটিউট, সেগুলোকে আমি মনে করি সেগুলোকে আপনাকে একটুখানি আমাদের প্ল্যানিং দরকার। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে এই রাস্তাঘাটগুলো নিয়ে আমি দেখেছি যে হঠাৎ করে 1 সপ্তাহ আগে রাস্তা তৈরি হলো, হঠাৎ করে আবার 2 দিন পরে সেই রাস্তাটাকে আবার খোদা হচ্ছে, কারণ কি পাইপলাইন্স বেছাবে। তো একটা রাস্তা তৈরি হচ্ছে, তারপরে আবার রাস্তাটাকে ভাঙা হচ্ছে, তো এগুলো তো কোনোদিনও প্ল্যানিং হয় না এই জিনিসগুলো। আমি মনে করি লং টার্ম প্ল্যানিং দিয়ে, বিশেষ করে এত দামি দামি আমরা ইঞ্জিনিয়ার রেখেছি, সেই ইঞ্জিনিয়ারগুলোকে আমি জানি না কি কারণে ইউটিলাইজ করাই হচ্ছে না। তাদেরও অ্যাকাউন্টেবিলিটি দরকার, তাদেরও রেসপন্সিবিলিটিও দরকার আমি মনে করি। যে আর সেকেন্ডলি যে কাটমানির ব্যবস্থাগুলো, এই কাটমানি খাওয়াটা বন্ধ করলেই দেখবেন রাস্তাঘাট বন্ধ হবে, অবশ্যই বন্ধ হবে। আমাদের গভর্নমেন্টের 0 টলারেন্স পলিসি রয়েছে। ইভেন কি আমি নিজে মাইসেলফ যখনই আমি বিকজ আমাদের এরিয়াগুলোতে আপনি শুনলে হাসবেন যে বললাম যে রাস্তাঘাটে রাস্তা নেই কিন্তু বোর্ডের মধ্যে রাস্তা আছে, কয়েক কোটি টাকা রাস্তা পাওয়া যায় কিন্তু রাস্তার মধ্যে নেই। তো সেইগুলোকে আমি ইমিডিয়েটলি বিডিও সাহেবকে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে আমি খবর লাগিয়েছি যে কারা এগুলো করেছে বা কারা কন্ট্রাক্টর রয়েছে। ইমিডিয়েটলি তাদের বলে দেওয়া হয়েছে যে ভাই, যেগুলো দায়িত্ব নিয়েছো টেন্ডারের মাধ্যমে সেগুলো তুমি ইমিডিয়েটলি কমপ্লিট করো, না কমপ্লিট করলে জেলের ভাত খেতে হবে। কিন্তু এরকম কড়াকড়ি কথা দেখুন, এটাই করতে হবে। আমি কি বললাম, ডিটারেন্ট দরকার। এখন ডিটারেন্ট না থাকলে মানুষ ভাববে যে হ্যাঁ ঠিক আছে, তো চলো যেভাবে চলছিল সেভাবেই। এখন আমাদের গভর্নমেন্ট ডবল ইঞ্জিন সরকার, যখন তো ডবল ইঞ্জিন ভাবেই কাজ করতে হবে। আর কি ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য? মানে ধরো তুমি একদম, যদি আমি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করি করে মোটামুটি আমি মালদা অব্দি যদি আমি ধরি, এটা তো একটা বড় বেল্ট, এবং যেখানে চিরকালই মানুষ কিন্তু বিজেপির উপর আস্থা রেখে এসছে এবং বিজেপিকে মানুষ ভরসাও জুগিয়েছে, বিজেপিও তো মানুষের থেকে আশীর্বাদ পেয়েছে। এই জায়গাটা আর কি দরকার রয়েছে মানুষের জন্য? দেখুন, আমি যেটা বললাম, প্রান্তিক গরিব মানুষ, এই আমার যেই
যেটা আমি ম্যানিফেস্টোটা আপনাকে বললাম, সেটা যদি বিগার আকারে যদি আমি ভাবি, হুম, গোটা উত্তরবঙ্গ নিয়ে সেম জিনিসগুলোই লাগবে আমাদের। আচ্ছা, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, হুম, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, হুম, তার সাথে সাথে রোড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ল অ্যান্ড অর্ডার। আচ্ছা। মানে একটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি উত্তরবঙ্গ- মানুষের প্রাইমারি নিডস ফুলফিল হবে। এক্স্যাক্টলি। দেখুন, একটা মানুষ সকালবেলা উঠে প্রথমে কোথায় বেড়ায়? রাস্তায় বেরোয়। হুম, রাস্তায় যদি না থাকে, সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, মানুষের তো সেই প্রবলেমটা প্রথম থেকে ফেস ঠিক। হচ্ছে। তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক। তারপরে আপনি দেখুন এডুকেশনটা, হুম, তো সেম থিং থেকে ল অ্যান্ড অর্ডার। হুম। এই যে জিনিসগুলো যদি কারেক্ট হয়ে যায়, আশা করি মানুষের সেই কমপ্লেন্টসগুলো, যে এতদিন যে বঞ্চনাগুলো, সেগুলো আর হবে না। সেই অন্নপূর্ণার ভান্ডার নিয়ে তোমার বিধানসভা এলাকায় কোনো কেওয়াস তৈরি হচ্ছে, বা এই যে 12 পাতার ফর্ম কি করে ফিল আপ করবো বা না করবো? কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 20 টাকার ঢেঁড়স কিনতে গেলে আপনি 5 বার টিপে Exactly. দেখেন, কিন্তু বছরে 36,000 টাকা পাবেন, সেটার আপনার 12 পাতা হুম। করতে অসুবিধা। দেখুন, হ্যাঁ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন। দেখুন, হ্যাঁ, আমি আমার বিধানসভার কথা আপনাকে বলি। হ্যাঁ। সেখানে এমন এমন লোক আছে যারা এই লক্ষ্মী ভান্ডার তারা পেত, মানে আচ্ছা। পুরুষ মানুষ লক্ষ্মী ভান্ডার পেত। ও, তোমার বিধানসভায়? ইয়েস, এক্স্যাক্টলি। আরো কিছু আচ্ছা। বলছি আপনাকে, কিছু আদিবাসী গ্রাম রয়েছে আচ্ছা, আমাদের ওখানে। আচ্ছা। বিশেষ করে প্রবলেমটা হচ্ছে কি, এখানে আদিবাসী রাজবংশী সম্প্রদায়, তারা খুবই সরল সিধা মানুষ। ঠিক, ঠিক। তাদেরকে ঠকিয়ে আপনি বিশ্বাস করবেন না কিভাবে করে বিভিন্ন ডেটাগুলোকে মানে মিসম্যাচ করিয়ে সেই অ্যাকাউন্টসগুলোকে, পুরুষের অ্যাকাউন্টস ঢুকিয়ে সেখান থেকে টাকা তোলা হতো। এখন সেগুলো বাড়া হচ্ছে, আর এগুলোর নামে আমরা ইমিডিয়েটলি কমপ্লেন্টস আমরা লঞ্চ করবো। আরেকটা কথা, অনেকেই মানে এই পডকাস্ট দেখছেন, বিরাজকে দেখছেন, কিন্তু এটা জানেন না যে সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে তুমুল হাইপ হয়ে যাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি, সেই শাহাবুদ্দিন কিন্তু 3য় স্থানে রয়েছে। বিরাজ 1ম স্থানে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যিনি, তিনি 2য়, শাহাবুদ্দিন 3য়। কিন্তু আমরা এখানে বসে, কলকাতার স্টুডিওতে বসে, আমরা কিন্তু আলোচনা করেছি, চর্চা করেছি ওই বিরাট কনভয় নিয়ে। কিন্তু এই গল্পটা একটুখানি বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করবো। এই লোকটাকে তুমি 3য় স্থানে নামিয়ে আনলে কি করে? আমরা তো দেখে ভেবেছিলাম বিরাট ভোটে জিতবে উনি। দেখুন, আমি লোকটা নিয়ে কোনো কমেন্ট করবো না, লোকটা হ্যাঁ। নিখাত ভদ্রলোক। হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে বামপন্থীরা, শাহাবুদ্দিনও কিন্তু বামপন্থী না, হ্যাঁ, সে একটা নিখাত একটা পলিটিক্যাল পার্টিতে এসে আচ্ছা। কিন্তু বামপন্থীরা, আমি কেন কি আমি মানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা অবশ্যই একটা হুম। আমাদের অর্গানাইজেশন, যে ন্যাশনালিস্ট অর্গানাইজেশন, হুম, তার হুম, সব থেকে বড় হুম। বলতে প্রতিদ্বন্দ্বী অ্যান্টি ন্যাশনাল বামপন্থী। আচ্ছা। তো বামপন্থীরা, আমি কলেজ লাইফ থেকে দেখে এসেছি বামপন্থীদের ফেসবুকে আর সোশ্যাল মিডিয়াতেই থাকতে, ও, তাদের অস্তিত্ব কিন্তু গ্রাউন্ড লেভেলে নেই। আচ্ছা। তো সেটাও আমার বিধানসভায় হয়েছে সেম জিনিস। হ্যাঁ, মানে খবরের একদম মানে তারা সোশ্যাল top এ। মিডিয়ায় ছিল, হ্যাঁ, কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু গ্রাউন্ডে ছিল না। আচ্ছা। আর আমরা কাজ করে গেছি, এই যে বৃক্ষ তোমার নামে কি ফলে পরিচয়, ফলেরও ফলটা পরিচয়। আমরা পেয়ে গেছি, জনসাধারণ আমাদের পাশে ছিল। অসাধারণ। বেশ, বিরাজ খুব সুস্থভাবে থাকো, ভালো থাকো, আমরা এটাই চাই। আমাদের তরফ থেকে অবশ্যই শুভেচ্ছা থাকলো। সমস্ত যারা শুভানুধ্যায়ী রয়েছেন, শুধুমাত্র করণদিঘির মানুষজন নয়, পুরো উত্তরবঙ্গের মানুষ, কারণ বিরাজ কিন্তু ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ নর্থ বেঙ্গল। ডেফিনেটলি মন্ত্রিত্ব পেলে তো অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কাজ দেখব। মানুষ কিন্তু প্রত্যাশা করে রয়েছে কাজ দেখবার জন্য, কারণ ভোটে মানুষ জিতিয়েছেন প্রত্যাশা করে। তখন মানুষের হাতে দায়িত্ব ছিল, এখন বিরাজের হাতে দায়িত্ব গেছে। বিরাজ কিভাবে হাত উপুর করে মানুষকে দিচ্ছেন, সেটা দেখার বিষয়। বিরাজ বিরাজিত হোক মানুষের মনে, আমরা সেটাও চাই। আজকে বিরাজ এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।